ক্লাসের রেকর্ডিং অ্যাপে পেয়ে যাবে, আর প্লাস 2-3টে ক্লাস হয়ে যাওয়ার পর যে নোটসগুলো জমা হয়ে যাবে সেই নোটসগুলো আমি তোমাকে অ্যাপেই দিয়ে দেবো, ওখান থেকে তুমি অ্যাপে নোটসগুলো পেয়ে যাবে। ওকে, আর যদি কোনো ডাউট থাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, প্লাস অন ক্লাস জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। সো এখানে তোমাদের ফার্স্ট থার্ড সেমিস্টার যে সিলেবাসটা আছে তাতে এমন কোনো চাপের কোনো সিলেবাস নেই। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা আছে সেটা একটুখানি কনসেপচুয়াল, বাকি ইজিলি হয়ে যাবে। তুমি যেহেতু এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ড থেকে, সো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মধ্যে একটু জোর দিতে হবে তোমাকে বলবো, বাকি যেটা আছে ম্যানুফ্যাকচারিং একদম থিওরি বেস, ইজিলি পেরে যাবে, কোনো অসুবিধা নেই। সো সো তুমি যখন জিলেট দিয়েছে তখন ফিজিক্সে অলরেডি কিছু পার্ট পড়েছিলে, মেকানিক্সের পার্টগুলো ফিজিক্সে। ওকে, সেইগুলো তোমাকে হেল্প করবে অনেকটা। কিছু পার্ট ছিল হয়তো, তাই তো, যেমন ধরো ফ্লুইডের কিছু পার্ট ছিল, মেকানিক্সেরও কিছু পার্ট ছিল। ওকে, সো ওইগুলো কিছু পার্ট এখানে তুমি পেয়ে যাবে, ওইগুলো তোমার অনেকটা হেল্প করবে। সো কাম টু, আচ্ছা ইলেকট্রনিক্স পার্টটা ডেভিড স্যার নেবে, ওটা হয় আইদার থার্সডে, কাল হয়তো ক্লাস আছে ইলেকট্রনিক্সে। ওকে, সো মেকানিক্স নিয়ে আলোচনা করবো। কাম টু থার্মোডাইনামিক্স, ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, সো তোমাদের সিলেবাসে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে খুব বেশি কিছু নেই। যেটা এই সেমের মধ্যে যেটা আছে তোমাদের টোটাল বিটেকের মধ্যে দু রকম ম্যানুফ্যাকচারিং আছে, ম্যানুফ্যাকচারিং 1, ম্যানুফ্যাকচারিং 2। ওকে, সো আমি সাজেস্ট করছি এর জন্য বই হচ্ছে PN রাওর ভলিউম 1 বই আছে, আর ভলিউম 2 দুটো পার্ট আছে। সো ভলিউম 1 কন্টেন্ট করছে তোমাদের যে থার্ড সেমিস্টার যতগুলো আছে, কাস্টিং, ওয়েল্ডিং, ফর্মিং, এগুলো সেগুলো ভলিউম 1 এর মধ্যে পড়ছে। আর নেক্সট ফিফথ সেমে যখন যাবে সেখানে আর একটা ফিফথ সেম আর ফোর্থ সেম যে কোনো একটা জায়গা আছে যেখানে তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেস 2 পড়বে, সম্ভবত ফিফথ সেমে আছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, ওটা ভলিউম 2 এর মধ্যে পড়ছে। ওকে, সো ফার্স্ট অন দ্য থার্ড সেমে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে দ্যাট ইজ কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস। কনভেনশনাল মানে যেটা আমরা দৈনন্দিন জীবনে নর্মালি ইউজ করে থাকি এবং যেটা খুব কস্টলি নয় ম্যানুফ্যাকচারিং প্রসেসটা। ওকে, যেটা হচ্ছে কনভেনশনাল ম্যানুফ্যাকচারিং প্রসেস, যেমন ধরো লেদ মেশিনের নাম শুনে থাকবে, বা শেপিং নাম শুনে থাকবে, ড্রিলিং, মিলিং, এইগুলো সব হচ্ছে কনভেনশনাল মেশিনিং প্রসেস। তাহলে নন কনভেনশনাল কোনগুলো, বা কনভেনশনালকে আরেকটা নাম বলা হয় ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেস, এটাকে আরেকটা নাম বলা হয় ট্র্যাডিশনাল মেশিনিং প্রসেস। ওকে, সো ট্র্যাডিশনাল বা কনভেনশনাল হচ্ছে তোমার যেগুলো আমরা নর্মালি ইউজ করে থাকি, আর যেটা আমরা ইউজ করে থাকি ফর হিউজ প্রোডাকশন তার জন্য। আর নন কনভেনশনাল হচ্ছে সেই প্রসেস যেখানে আমরা খুব স্পেসিফাইভাবে কোনো পার্টিকুলার কোনো একটা মেটেরিয়াল আমাকে প্রডিউস করতে হলো বা মেশিনিং করতে হলো, সেই ক্ষেত্রে আমরা নন কনভেনশনাল প্রসেস দিকে যাই। যেমন নানা রকম এখন রিল দেখে থাকবে বা ভিডিও দেখে থাকবে ইউটিউবে, যে ওয়াটার জেট দিয়ে কোনো মেটালকে কাটা হচ্ছে, বা ওয়াটার জেট দিয়ে কোনো মেটালের কোনো ডিজাইন করা হচ্ছে মেটালের উপর, দ্যাট ইজ ওয়ান টাইপ অফ নন কনভেনশনাল মেশিনিং প্রসেস, যাকে বলা হচ্ছে ওয়াটার জেট মেশিনিং। ওকে, বা লেজার দিয়ে কোনো মেটালের উপর কোনো ডিজাইন করা হচ্ছে বাই সারফেস থেকে কিছু মেটাল মেশিনিং করে। ওকে, দ্যাট ইজ কল লেজার বিম মেশিনিং। সো এগুলো হচ্ছে খুব কস্টলি মেশিনিং প্রসেস। একটা মিনিট হোল্ড করো। হ্যালো, দেখা তো শোনা যাচ্ছে কিনা? হ্যালো, হ্যালো, এখান থেকে তোমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে। একবার রিজয়েন করো, আমি ওয়েট করছি। সো সো আমরা এখানে মেনলি দেখবো ফার্স্ট কনভেনশনাল মেশিনিং প্রসেসের মধ্যে তোমাদের আছে কাস্টিং অ্যান্ড মোল্ডিং। সো কাস্টিংটা কি? কাস্টিং আমরা নর্মালি দৈনন্দিন জীবনে দেখে আসছি। আমরা ছোটোবেলায় আমরা যা করেছি যে অনেক সময় কি মোমবাতি বানিয়েছি, আমরা অনেক ক্লাস 9-10 ফিজিক্যাল এডুকেশন মধ্যে মোমবাতি বানানো বা অনেক কিছু কাস্টিং আমরা বানিয়ে থাকি। সেই মোমবাতি যেটা বানিয়েছি দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ কাস্টিং প্রসেস, যেখানে আমরা যে গরম বা একদম যে লিকুইড মোমটা নিয়ে আমরা ঢালছি যে কোনো সিলিন্ড্রিক্যাল কোনো অবজেক্টের মধ্যে, সেই সিলিন্ড্রিক্যাল অবজেক্টটা হচ্ছে আমার এখানে আমার মোল্ড। ওকে, অ্যান্ড যে আমার লিকুইড যেটা আছে দ্যাট ইজ আমার
মোল্টেন মেটাল, সেই মোল্টেন মেটালটা আমরা ওই যে ছাঁচ আছে ছাঁচের মধ্যে ঢালছি, তাকে কিছুক্ষণ রাখছি ঠান্ডা হওয়ার জন্য। সে ঠান্ডা হওয়ার পর সেই লিকুইড মোল্টেন মেটালটা বা মোমটা জমে শক্ত হয়ে যাচ্ছে, দ্যাট ইজ প্রডিউস করছে মোমবাতি, ওকে, বা ক্যান্ডেল। সেটাই হচ্ছে আমাদের এখানে কাস্টিং প্রোডাক্ট, ওকে, দ্যাট ইজ সিম্পল। অ্যান্ড সেকেন্ড ওয়ান, ইন্ট্রোডাকশন টু বাল্ক অফ অ্যান্ড সিট মেটাল ফর্মিং। সো এটা হচ্ছে ফর্মিং প্রসেসের মধ্যে পড়ে যাচ্ছে, দ্যাট ইজ অলসো কনভেনশনাল মেশিনিং প্রসেস। সো ফর্মিং প্রসেসটা কি না, এই যে দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, দ্যাট থালা বাসন এগুলো ইউজ করি, দ্যাট ইজ অল আর প্রডিউসড বাই ফর্মিং প্রসেস, ওকে। সো আরও দেখতে যখন যাব তখন পুরো ডিটেলসে বলবো দ্যাট হট ওয়ার্কিং কি, কোল্ড ওয়ার্কিং কি। সো হট ওয়ার্কিং কি না, যখন আমরা কোনো মেটালকে হিট করে তাকে আমরা বাইরে থেকে প্রেস করে তাকে সেই যে কোনো একটা শেপে নিয়ে আসি, তাকে বলা হচ্ছে হট ওয়ার্কিং প্রসেস। আর কোল্ড ওয়ার্কিং, যদি কোনো মেটালকে তার রুম টেম্পারেচারের মধ্যে তাকে আমি যদি প্রেস করে তার ডিফারেন্ট শেপ দিয়ে থাকি, দ্যাট ইজ কল্ড কোল্ড ওয়ার্কিং প্রসেস, ওকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য লোড এস্টিমেশন ফর বাল্ক ফর্মিং। সো যেহেতু তোমাদের এটা পুরো বিটেক, তো এর মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ থিওরি প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কিছু নিউমেরিক্যাল এখান থেকে সলভ করতে হবে, ওকে। কারণ এখান থেকে অনেক কিছু সিম্পল নিউমেরিক্যাল আছে, একদম ফর্মুলা বেস, সেগুলো ছেড়ে যাবে না। অনেকে কি করে, অনলি ম্যানুফ্যাকচারিং ভেবে মনে করে যে থিওরি সাবজেক্ট পড়ে যায়, বাট এখান থেকে এমন কিছু নিউমেরিক্যাল চলে আসে, যদি তুমি ফর্মুলা জেনে থাকো, যে ফর্মুলাগুলো লিখে রাখলেই তোমার 5 কি 6 নম্বরে একটা নিউমেরিক্যাল সলভ হয়ে যাবে, ওকে। দ্যাট ইজ দ্য বেস্ট যদি ফর্মুলা মনে রাখতে পারো। সো আমি বলে দেবো কী করে ফর্মুলাগুলো শর্টকাটে মনে রাখতে পারবে, ওকে। সো লোড এস্টিমেশন ফর বাল্ক ফর্মিং, ফর্জিং, রোলিং, এক্সট্রুশন, সবই একটা ফর্মিংয়ের প্রসেস। সো ফর্মিং হচ্ছে একটা গ্র্যান্ডফাদার, তার আন্ডারেই তোমার ডিফারেন্ট টাইপ অফ তার চিলড্রেনগুলো আছে, দ্যাট ইজ ফোর্জিং ওয়ান টাইপ অফ চিলড্রেন, রোলিং ওয়ান টাইপ অফ চিলড্রেন, এক্সট্রুশন ওয়ান টাইপ অফ চিলড্রেন, অ্যান্ড ড্রয়িং হচ্ছে ওয়ান টাইপ অফ চিলড্রেন, ওকে। সো এর মধ্যে রোলিংটা কি, রোলিং হচ্ছে দুটো রোলের মাঝখানে যখন আমরা কোনো মেটালকে পাস করাই, এরকম একটা রোলার, তার মাঝখানে যদি কোনো মেটালকে পাস করাই, মেটালটা তার থিকনেসটা কমে যাবে। এই যে থিকনেস আছে ধরো 10 মিলিমিটার, সেই থিকনেসটা কমে গিয়ে হয়ে যাবে 5 মিলিমিটার, দ্যাট ইজ আ রোলিং প্রসেস, ওকে। হোয়াট ইজ এক্সট্রুশন প্রসেস? এক্সট্রুশন প্রসেস যখন আমরা রেগুলারলি ইউজ করি, যে আমরা সবাই ইউজ করি, যে ধরো আমরা যে টুথপেস্ট ইউজ করি, টুথপেস্ট কি এরকম সাইজে আমার টুথপেস্ট যে পেস্টটা থাকে সেটা, ওকে, তার মধ্যে আমার টুথপেস্ট থাকে, তার সামনের অংশটা এরকম শেপে দেওয়া থাকে, সার্কুলার শেপে দেওয়া থাকে। সো আমরা যখন টুথপেস্টের থেকে পেস্টটা বার করতে চাই, তখন কি করি, আমরা টুথপেস্টের মধ্যে, আমি হাতটাকে একটা অ্যাজ আ রোলার হিসেবে দেখাচ্ছি, আমি টুথপেস্টের উপর প্রেস করি, ওকে। প্রেস করলে আমার পেস্টটা কেমনভাবে বেরোয় না, পেস্টটা সামনে যে সার্কুলার শেপ আছে, সেই সার্কুলার শেপের আকারে এরকমভাবে বেরোয়। সো এক্সট্রুশন প্রসেস হচ্ছে দ্যাট ইজ নাথিং বাট আ স্পেশাল টাইপ অফ প্রসেস, যেখানে আমরা যেই শেপে চাইবো সেই শেপে আমরা মেটেরিয়ালটাকে এক্সট্রাক্ট করতে পারবো, ওকে। সো আমাদের নিজের পছন্দ মতো আমি মেটেরিয়ালটাকে এক্সট্রাক্ট করতে পারছি। তুমি যদি কখনো এই যে এক্সট্রুশন প্রসেসে ধরো যে কোনো একটা আমি পেস্টের নাম দিচ্ছি, ধরো কোলগেটের পেস্ট নিচ্ছি, সেই কোলগেটের পেস্টের যে সামনের মুখটা আছে, সেই সামনের মুখটা যদি চেঞ্জ করে অন্য একটা শেপ লাগিয়ে দিই, যদি সার্কুলার জায়গায় রেক্টুঙ্গুলার লাগিয়ে দিই, তাহলে যে যখন পেস্টটা বেরোবে সেটা রেক্টুঙ্গুলার শেপে বেরোবে, ওকে। দ্যাট ইজ অ্যানাদার টাইপ অফ এক্সট্রুশন প্রসেস। নেক্সট সিট ফর্মিং। সিট ফর্মিংয়ের মধ্যে কী কী আছে না, শেয়ারিং, ডিপ ড্রয়িং অ্যান্ড বেন্ডিং। সো হোয়াট ইজ শেয়ারিং, হোয়াট ইজ ডিপ ড্রয়িং, হোয়াট ইজ বেন্ডিং, সবকটায় আসবো। সো এটা হচ্ছে একটা চাইল্ড পার্ট অফ সিট ফর্মিং, ওকে। সো বেন্ডিং, যেমন আমরা কোনো মেটালকে নিয়ে বেন্ড করি, বেন্ড করে যে কোনো ধরো কোনো মোটা বড় কোনো ডায়ামিটারের কোনো পাইপ, রাস্তার পাইপ ধরো আমাকে বেন্ড করতে হবে, সেটা এত মোটা, সেটাকে অন্য কোনো প্রসেসে তৈরি করা হয় না, সেটাকে তৈরি করা হয় অ্যাজ আ ফর্মিং প্রসেসে বা সিট ফর্মিং প্রসেসে। সো প্রথমে এরকম একটা বড় সিট নেওয়া হয়, তাকে প্রেস করতে করতে সেরকম এরকম বেন্ড আকার ধারণ করে, এবং আস্তে আস্তে সেই বেন্ডটা একটা সার্কুলার আকার ধারণ করে। দ্যাট ইজ আ এক্সাম্পল অফ সিট ফর্মিং প্রসেস। নেক্সট, এটা একটু কনসেপচুয়াল আছে, 3 নম্বর মডিউলটা, এখান থেকে করতে মজাও লাগবে, কারণ এখানে প্রায় 40% নিউমেরিক্যাল আছে আর 10% 20% থিওরি আছে, ওকে। সো দ্যাট ইজ আ মেশিনিং। আমরা যে ডিফারেন্ট মেশিনিং প্রসেস ইউজ করি, লেথ, শেপিং, মিলিং, ড্রিলিং, ওকে, বা আদার টাইপ অফ কাটিং, ওকে, সেখানে যে একটা টুল ইউজ করি মেশিনিং করার জন্য, সেই টুলটা
সেই টুলটা কীভাবে ডিজাইন করব, সেই টুলটার নোমেনক্লেচার কী, সেই টুলটা কী স্ট্যান্ডার্ড ইউজ করি, সেটা আমরা এই মডিউল 3 এর মধ্যে পড়বো। ওকে, দ্যাট ইজ আ সিঙ্গেল পয়েন্ট অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল। ওকে, সো সিঙ্গেল পয়েন্ট মাল্টি পয়েন্ট বলতে কাকে বোঝাচ্ছে? দ্য সিঙ্গেল পয়েন্ট হচ্ছে যার একটাই মাত্র ফেস ইউজ করা হয় কোনো মেশিনিং করার সময়, দ্যাট ইজ আ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। ওকে, মানে এক্সাম্পল হিসেবে ধরো যে আমরা যে নাইফ দিয়ে কোনো কিছু কাটি, এমন এমন নাইফ পাওয়া যায় যার একটা দিকে এরকম এরকম করে করা নাইফ, দ্যাট ইজ আ স্পেশাল টাইপ অফ কাটারের জন্য, এবং একটা দিকে এই দিকটা খুব ধারালো করা থাকে, দিস ইজ সাইড 1 অ্যান্ড দিস ইজ সাইড 2। সো এই সাইড 2টা ইউজ করা হয় কোনো হার্ড মেটেরিয়াল কাটার জন্য। ওকে, দ্যাট ইজ আ স্পেশাল পারপাস, অ্যান্ড সাইড 1টা নর্মাল যে কোনো আমরা চপিং করতে পারি, দ্যাট ইজ আ নর্মাল পারপাস। সো ঠিক তেমনই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হচ্ছে যদি তার একটাই সাইড আমরা ইউজ করে থাকি ফর আমাদের পারপাস মেটানোর জন্য, দ্যাট ইজ আ সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। অ্যান্ড মাল্টি পয়েন্ট কাটিং টুল যখন তার আরেকটা পারপাস অন্য সাইডেও আছে, মানে তার টুলের নট অনলি একটা সাইড ইউজ করছি, তার ডিফারেন্ট সাইড ইউজ করছি তার ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য, দ্যাট ইজ আ মাল্টি পয়েন্ট কাটিং টুল, তার জন্য তাকে বলা হচ্ছে মাল্টি পয়েন্ট। ওকে, নেক্সট অর্থোগোনাল মেশিনিং টুল, কাটিং টুল জিওমেট্রি কি সব আসবো। নেক্সট মিলিং কাটার, ড্রিল, কনভার্সন অফ রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, কী কী অ্যাঙ্গেল আমরা ইউজ করি একটা টুল তৈরি করতে গেলে, তার কী কী অ্যাঙ্গেল মেনটেন করতে হয়, তার আইএসও নোমেনক্লেচার অনুযায়ী তাকে 7-8টা টার্ম আমাকে 7-8টা টার্মের ডিজাইন করতে হয়। সো টার্মগুলো কী কী? ওকে, নেক্সট ভ্যারিয়াস ফোর্স কম্পোনেন্ট, কোনো কাটিং করার সময় কী কী ফোর্স জেনারেট হয় তার ক্যালকুলেশন, চিপ ফরমেশন, কোনো কিছু মেশিনিং করার সময় অবশ্যই চিপ তৈরি হবে। সো একদম যদি কোনো মেশিনিংয়ের কোনো এক্সপিরিয়েন্স আছে, সামনে থেকে দেখেছো যে কোনো মেশিনিং হচ্ছে, এরকম কোনো মেটেরিয়াল দেখেছো? আচ্ছা আচ্ছা, সব থেকে আমি বেসিক এক্সাম্পল দিচ্ছি। যেমন ঘরে যখন ড্রিল করি, ড্রিল মেশিন যখন ঘরে ড্রিল করি দেওয়ালে, তাহলে যখন দেওয়ালে ড্রিল করি তখন ওই ভেতর থেকে কিছু মেটেরিয়াল ধুলো আকারে তো বাইরে বেরিয়ে আসে। ওকে, পাথর বা ইটের যে, হ্যাঁ ইটের যে ছোটো ছোটো গুঁড়োগুলো, সিমেন্টের গুঁড়োগুলো বেরিয়ে আসে। সো দ্যাট ইজ আ ওয়ান টাইপ অফ চিপ। ঠিক তেমনই, হ্যাঁ ঠিক তেমনই যখন যদি কোনো ঘরে কখনো কাঠের কাজ হয়, যদি কোনো দেখো যে কাঠকে ঘষে ঘষে প্লেন করছে, সো প্লেন করার সময় কিছু পরিমাণ এরকম পাতলা পাতলা চিপ কাঠের বেরিয়ে আসে, পাতলা পাতলা চিপ বেরিয়ে আসে, দ্যাট ইজ নাথিং বাট, বুঝলে? ঠিক তেমন মেটালকে যখন আমরা মেশিনিং করি, হ্যাঁ ঠিক তেমন মেটালকে যখন মেশিনিং করি তখন আমাদের মেটালের রকম কাঠের মতো চিপ বেরিয়ে আসে, দ্যাট ইজ কল্ড চিপ ফরমেশন। ক্লিয়ার? চিপ জিনিসটা কি? ওকে, না একদম। সো নেক্সট হচ্ছে টুল ওয়্যার অ্যান্ড টুল লাইফ। ওকে, টুল ওয়্যার কি, টুল লাইফ কি? না যে কোনো জিনিসের একটা লাইফ আছে। আমরা যেমন পার্সন হিসাবে আমাদেরও একটা লাইফ আছে 75, 76, 80 ইয়ার্স অব্দি, তেমন একটা টুলেরও একটা লাইফ আছে। আমরা টুলকে কতক্ষণ তাকে মেশিনিং করার জন্য ইউজ করতে পারবো, 1 ইয়ার, 2 ইয়ার। ওকে, সো এটাকে লাইফটাকে মেনলি ডিফাইন করা হয় একটা মেবি টাইম দিয়ে, মেবি ইয়ার দিয়ে ডিফাইন করা হয়, তাকে বলা হয় লাইফ সাইকেল। সো টুল ওয়্যারটা হচ্ছে মানে টুলটা কতক্ষণ পর ক্ষয়ে যেতে পারে। ওকে, বা আমরা কেমন হার্ড টুল ইউজ করলে সেই টুলটা কম ক্ষয়বে। সো সব থেকে হার্ড টুল কার্বাইড মেটেরিয়াল, সব থেকে হার্ড টুল HSN মেটেরিয়াল, বা কাস্টিংয়ের হাই কার্বন স্টিলের কোনো মেটেরিয়াল, দ্যাট ইজ আ হার্ড টুল। সেটা যদি আমরা খুব বেশি হার্ড টুল ইউজ করি সেটা কম ক্ষয়বে, যদি কোনো সফট টুল ইউজ করি তাহলে তাদের তাড়াতাড়ি ক্ষয়ে যাবে। ওকে, সব থেকে হার্ড কি? ডায়মন্ড। ডায়মন্ড দিয়ে যদি কোনো জিনিস কাটা হয় সব থেকে হার্ড, সে বেশি দিন চলে। ওকে, ঠিক তেমন এখানে টুল লাইফ করে নেবো। টুল লাইফ কতদিন চলে টুল লাইফ, তার আলাদা ক্যালকুলেশন আছে। বিজ্ঞানের টেইলার, TAYLOR। ওকে, টেইলার প্রথম এর একটা ইকুয়েশন বলে গেছে, তার নাম অনুসারে আমরা বলে থাকি টেইলার টুল লাইফ ইকুয়েশন। ওকে, সেটা পরে আসবো। নেক্সট সারফেস ফিনিশ, ইন্টিগ্রিটি অ্যান্ড মেশিনেবিলিটি, কাটিং টুল মেটেরিয়াল। সো কাটিং টুল মেটেরিয়ালসের জন্য টুলের জন্য কী কী মেটেরিয়াল ইউজ করবো, যেমন বললাম HSN, কার্বাইড, কার্বন স্টিল, সেই মেটেরিয়ালগুলো আমরা ইউজ করবো। প্লাস সারফেস ফিনিশ, আমরা কোনো জিনিসের সারফেস ফিনিশ কতটা স্পেসিফিক হওয়া উচিত, কারণ একটা যে মেটালকে আমরা যখন মেশিনিং করছি সেই মেটালটা নিশ্চয়ই অন্য কোনো মেশিনের মেটাল পার্টের সাথে মেটিং হবে। ওকে, যদি সারফেস ফিনিশ ভালো না হয় তাহলে সেই মেটিং পার্টটা অন্য সেই সারফেসটা অন্য সারফেসের সাথে ঠিকমতো বসবে না, আর যদি না বসে তাহলে তার মধ্যে একটা ফ্রিকশন তৈরি হবে,
আর যদি ফ্রিকশন তৈরি হয় তার মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স জেনারেট হবে, সেই ফোর্সের জন্য হিট জেনারেট হবে, তার মধ্যে হিট জেনারেট হলে সেখানে একটা ফেলিয়ার চলে আসতে পারে। সো মেন সব কিছুর প্রথমে আমাদের জানতে হবে তার সারফেস ফিনিশ কী করে মেনটেন করা যায়। ওকে, সো আনইভেন সারফেস হলে সেখানে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হতে পারে, ওকে, বা রাফনেস তৈরি হতে পারে, বা যে কোনো ধরো লেবার যখন কোনো বা কোনো পার্সন যখন কোনো পার্টকে অ্যাসেম্বলি করছে, যদি আনইভেন সারফেস হয় সে ঠিকমতো ম্যাচিং করতে পারবে না। ওকে, যার দরুন তোমার যখন অ্যাসেম্বলি করছে অ্যাসেম্বলিটা ঠিকমতো হবে না এবং সে ফেলিয়ার হতে পারে মেটেরিয়ালটা বা অ্যাসেম্বলিটা। নেক্সট, কাটিং ফ্লুইডস। সো যে কোনো জিনিস আমরা যখন কাটিং করি দেখে থাকবে যে সাধারণত যখন আমরা কাঠের কোনো কাজ করি তখন যে চিপ ফর্মেশন হয় সেই সময় কোনো আমরা লিকুইড ইউজ করি না, বাট মেটালের ক্ষেত্রে আমরা যখন কোনো মেশিনিং করি সেই ক্ষেত্রে মেটালটা এতটাই হার্ড এবং টুলটার মধ্যে এতটাই হার্ড, সে যখন চিপ ফর্মেশন হয় তখন হিউজ পরিমাণ হিট জেনারেট হয়। ওকে, এক্সাম্পল স্বরূপ কোনো এক্সাম্পল মাথায় আসছে না। যে কোনো ইউটিউবে যে কোনো ভিডিও দেখে নেবে যে এখন তো অনেক ভিডিও রিলে আছে যে যেমন ধরো যে কোনো মেশিনিং করছে, যে লেদের ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে, বা শেপিং করছে তার ভিডিও অ্যাভেলেবেল আছে, ড্রিলিং করছে তার ভিডিও অ্যাভেলেবেল আছে। সো যে কোনো ভিডিও দেখবে যখন কোনো মেশিনিং করা হয় সে তার সাথে সাথে কিছু পরিমাণ ফ্লুইড এক্সটার্নালি আমাদের মেটালটার মধ্যে দিতে হয়, কারণ সেই হিট জেনারেট হচ্ছে সেই হিটটাকে বাইপাস করার জন্য। সেই যখন ফ্লুইডটা দিচ্ছে সেই হিটটাকে কমিয়ে দিচ্ছে। ওকে, so that is a main purpose of cutting fluid and coating, turning, drilling, milling and finishing process. Okay, that is all are আমরা এই মডেল 3 এর মধ্যে পড়বো। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন টু সিএনসি মেশিন। সো সিএনসি মেশিন হচ্ছে এমন একটা পারপাসের জন্য ইউজ করা হয়েছে যে আমাদের অনেকটা টাইম সেভ করে দেবে, প্রোডাকশন বেশি করবে এবং আমাকে ম্যানুয়ালি করতে হবে না, সবই নিউমেরিক্যাল কন্ট্রোল। ওকে, সিএনসির পুরো কথা হচ্ছে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল মেশিন। ওকে, সব কিছু আমি কম্পিউটারে ইনপুট করে দেবো, সেই কম্পিউটার ইনপুট অনুযায়ী সে নিজে নিজে তার যে অপারেশন করার দরকার সেই অপারেশন করে সে বেরিয়ে যাবে। সো এখান থেকে মেনলি সিএনসি থেকে কিছু পরিমাণ কোড তোমার পড়তে হবে, দ্যাট ইজ জি কোড আর এন কোড, কী কোডে আমরা কী মেশিনিং ইউজ করি সেটা করলেই হবে। আর নেক্সট মডিউল আছে জয়েনিং অ্যান্ড ফাস্টিং প্রসেস, দ্যাট ইজ আ ফিজিক্যাল অফ ওয়েল্ডিং, ব্রেজিং অ্যান্ড সোল্ডারিং। সো ওয়েল্ডিং তো আমরা সাধারণত রাস্তাঘাটে দেখেই থাকি ওয়েল্ডিং করছে, বা ঘরেও আমাদের কোনো পারপাসের জন্য ওয়েল্ডিং মেশিন নিয়ে এসে ওয়েল্ডিং করা হয়, দ্যাট ইজ আ মেটাল জয়েনিং প্রসেস। ওকে, দুটো মেটালকে আমরা যখন জয়েন করি বাই হুইচ প্রসেস, দ্যাট ইজ কল্ড ওয়েল্ডিং প্রসেস। আর ব্রেজিং হচ্ছে ওয়েল্ডিংয়ের ছোটো ভাই, আর সোল্ডারিং হচ্ছে ওয়েল্ডিংয়ের মেজো ভাই। এরকম ভাই মনে রাখতে পারো, দ্যাট ওয়েল্ডিংটা সব থেকে বড়ো। ওকে, তারই ছোটো ভার্সন হচ্ছে ব্রেজিং, তারই ছোটো ভার্সন হচ্ছে সোল্ডারিং। যেটা আমরা ধরো যে আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেই ল্যাপটপের একদম যে ছোটো ছোটো কানেকশানগুলো আছে, দ্যাট কানেকশান ইজ ডান বাই দ্য ব্রেজিং আর সোল্ডারিং। ওকে, সেখানে তো আমরা বড় বড় ওয়েল্ডিং মেশিন নিয়ে এসে রড দিয়ে ওয়েল্ডিং করতে পারি না, সেটা এত পরিমাণ হিট হবে পুরো কম্পিউটার সিস্টেমটাকে পুরো নষ্ট করে দেবে। সো সেই ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের একদম ছোটো ভার্সন দ্যাট ইজ কল্ড ব্রেজিং বা সোল্ডারিং। ওকে, সো ডিজাইন কনসিডারেশন ইন ওয়েল্ডিং, সলিড লিকুইড স্টেট জয়েনিং প্রসেস অ্যান্ড অ্যাডহেসিভ বন্ডিং। সো আমরা কী কী ওয়েল্ডিং করার সময় কী কী কনসিডারেশন করবো, ডিজাইন কনসিডারেশন প্লাস কী কী পদ্ধতি ইউজ করবো সলিড লিকুইড স্টেট জয়েনিং ক্ষেত্রে, সেটা আমরা মডেল 5 এর মধ্যে পড়ে নেবো। ওকে, দ্যাট ইজ আ ওভারঅল আইডিয়া ফর ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, বল এত অবধি কোনো ডাউট থাকলে। আমি তুই করে বলছি, এত অবধি কোনো ডাউট নেই তো? ওকে, দেন মুভ করছি, আমরা স্টার্টিং করবো যে কাস্টিং দিয়ে। ওকে, আমি রিশেয়ার করছি আমার স্ক্রিনটা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? ওকে, সো হেডিং দিয়ে কাস্টিং প্রসেস। সো কাস্টিং মানে কি? কাস্টিং হচ্ছে সেই কথাটা যখন আমরা কোনো মেটেরিয়ালকে কাস্ট করছি। সো
কাস্টিং কথাটা অনেক জায়গায় ইউজ হয় ফিল্মের ক্ষেত্রেও। যখন কোনো ফিল্ম প্রডিউস করা হয় তার আগে বলা হয় আমরা ফিল্ম কাস্ট করছি, মানে ফিল্মকে বানাচ্ছি। ওকে, সেই কাস্টিংটা মানে একটা তার পদ্ধতি ফলো করে তাকে সেই ছাঁচের মতো করে তাকে বানানো। ওকে, সো কাস্টিং কথাটা ওখানেও যেমন যতক্ষণ প্রযোজ্য, ঠিক তেমন আমাদের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সেই কাস্টিং সেম কথাটাই প্রযোজ্য। সো কাস্টিং মানে হচ্ছে যখন কোনো র মেটেরিয়ালকে আমরা লিকুইডিফাই করে তাকে কোনো একটা ছাঁচ ইউজ করে বা কোনো একটা মোল্ড ইউজ করে তাকে ঠান্ডা করিয়ে আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট শেপ চাই সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট শেপে পরিণত করতে পারি, দ্যাট ইজ কল্ড কাস্টিং প্রসেস। ওকে, সো ফার্স্ট আমি একটা র ডায়াগ্রাম দেখাচ্ছি, মানে ডায়াগ্রাম নয়, র ছক দেখাচ্ছি যার মধ্যে কাস্টিংটা কার মধ্যে পড়ছে সেটা একবার দেখে নিই। ফার্স্ট আমাদের যদি বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেস বলি, ইজ আ টোটাল বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার মধ্যে যদি কোনো ডাউট হয় সঙ্গে সঙ্গে আমাকে স্টপ করে জিজ্ঞেস করতে পারিস, কোনো অসুবিধা নেই। ওকে, এরকম নয় যে আমার বলা শেষ হলে তবে ডাউট জিজ্ঞেস করবে, এরকম ব্যাপার না। সো ফার্স্ট ওয়ান, শেপিং, দ্যাট ইজ আ ওয়ান টাইপ অফ মেশিনিং প্রসেস, কামস ফ্রম দ্য বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেস। ওকে, সো শেপিং যখন করছি সেই শেপিংটা হচ্ছে একটা মেটাল রিমুভিং প্রসেস। ওকে, কোনো কিছু আমরা মেটাল রিমুভ করার জন্য শেপিং মেশিনটা ইউজ করা হয়। ওকে, তার থেকে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে চিপ ফরমেশন। কোনো মেশিন করতে হলে তার থেকে চিপ ফরমেশন অবশ্যই হবে। So that is a chip formation. First one is chip formation, and second one is non-cutting by shaping process. So এটা হেডিং দে। সো চিপ ফর্মিং এর মধ্যে সো শেপিং এখানে, আচ্ছা শেপিং এখানে বলছে আমরা এখন তাকে ডিফারেন্ট শেপ দিতে চাই। ওকে, তখন আমরা কোনো মেটেরিয়ালকে ধরো ধর এরকম 10, এরকম একটা শেপের একটা রেক্টাঙ্গুলার ব্লক আছে যেটা 10 মিলিমিটার, এদিকে 10 মিলিমিটার, এরকম একটা শেপকে আমি এরকম শেপ দিতে চাই, এরকম একটা শেপ দিতে চাই যে এখানে, আচ্ছা 10কে তো বাড়াতে পারবো না, সো কমাতে হবে আমাকে মেশিনিং করার জন্য। সো আমি এখানে করতে চাই এরকম করতে চাই, তো এটা 10 রাখতে চাই আর থিকনেসটা আমি 5 mm করে দিতে চাই। সো সেই ক্ষেত্রে আমাকে 5 mm রিডিউস করতে হবে। সো দুটো উপায় করা যায় শেপিং, মানে তাকে ডিফারেন্ট শেপ ধারণ করছে, এটা হচ্ছে ফার্স্ট শেপ, এটা হচ্ছে তার একটা শেপ এরকম দিলাম। সেকেন্ড শেপ কি করতে পারি, তার সেকেন্ড শেপ ধরে এরকম করতে পারি, তাকে এদিকে 5 রেখে এদিকে 10 রাখতে পারি, এদিকে 10 মিলিমিটার বা আর এদিকে 5 মিলিমিটার। সো নাও এখন আমরা তার লেন্থ ওয়াইজ 5 মিলিমিটার রিডিউস করছি। সো ডিফারেন্ট শেপ ধারণ করতে পারি। সো একটার জন্য আমাকে মেশিনিং করতে হবে, একটার জন্য আমাকে হয়তো মেটেরিয়াল অ্যাড করতে হতে পারে। সো এখানে আমি যদি এরকম শেপ ধারণ করতে চাই, 3 নম্বর শেপ, যে এখানে তার লেন্থকে 10 থেকে 20 করবো, দ্যাট ইজ 20 mm করবো, আর এখানে যে 10 ছিল 10ই রাখবো। সো সেই ক্ষেত্রে আমাকে 10 mm আমাকে এক্সট্রা এখানে অ্যাডিশন করতে হচ্ছে। সো দ্যাট ইজ ইনভলভড ইন নন কাটিং প্রসেস। সেখানে আমি মেটালকে মানে মেটালকে আরো ইন্ট্রোডিউস করছি, মেটালকে অ্যাড করছি, দ্যাট ইজ আ নন কাটিং প্রসেস। আর কাটিং প্রসেস যদি 10কে 5 করি, দ্যাট ইজ এ কাটিং প্রসেস, মানে মেটাল রিমুভাল প্রসেস। ওকে, সো এটা একটু বুঝছি। সো চিপ ফরমেশন প্রসেসের মধ্যে কি কি আছে না, টার্নিং, মিলিং, ড্রিলিং, ওকে এটসেট্রা, এতগুলো। নন কাটিং প্রসেসের মধ্যে দ্যাট ইজ আ কাস্টিং, যেখানে আমরা কাস্টিং করছি, মানে মেটেরিয়াল পুরো তৈরি করছি, অ্যান্ড অলসো ফর্মিং প্রসেস ইজ অলসো নন কাটিং প্রসেস। ফর্মিং কোনো মেটেরিয়াল রিমুভ করা হয় না, তৈরি করা হয়। ওকে, নেক্সট আর একটা পার্ট এখান থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ অ্যাসেম্বলি। অ্যাসেম্বলির মধ্যে পড়ছে দুটো পার্ট, যেটা তোদের আছে, একটা ওয়েল্ডিং আর একটা হচ্ছে ফাস্টেনিং। First one is welding, that is a nothing but a joining process, metal joining process, welding. And second one is fastening. Fastening কি না, যখন আমরা নাট বল দিয়ে কোনো জিনিস টাইট করি,
দ্যাট ইজ ফাসেনিং প্রসেস। নেক্সট ওয়েল্ডিং এর মধ্যে 3-4টে পার্ট আছে, জাস্ট আমরা এখানে একটা বক্সের মধ্যে জাস্ট কি কি ওয়েল্ডিং আছে সেগুলো লিখে দেবো। দ্যাট ইজ আর্ক ওয়েল্ডিং, এটা নিয়ে পরে ডিটেলসে আসবো। আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং অ্যান্ড নন কনভেনশনাল, CONV লিখে রাখছি, নন কনভেনশনাল। ওকে, অ্যান্ড ফাস্টিং এর মধ্যে কি, দ্যাট ইজ যখন কোনো যে কোনো ব্রিজের দিকে যাবি, বা আমাদের হাওড়া ব্রিজের দিকে যদি খেয়াল করিস, বা যে কোনো ব্রিজের দিকে যদি খেয়াল করিস, একটা বিমের সাথে অন্য বিম এরকম বড় বড় রিভেট দ্বারা কানেক্টেড। ওকে, সাপোজ এরকম একটা প্লেট আর এরকম একটা প্লেট, সো দুটো প্লেট জয়েন করা হয়েছে বাই মিনস অফ রিভেটিং। রিভেটিং মানে দ্যাট ইজ অলসো ফিক্সড জয়েন্ট। এরকম একটা বড় দুটো বোল্ট এরকম রিভেট দ্বারা কানেক্ট করা হয়েছে। ওকে, এটাকে বলা হয় রিভেটিং, দ্যাট ইজ অলসো আ ফিক্সড জয়েন্ট, এটা ইজিলি রিমুভ করা যায় না। ওকে, সো এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে বা ছোটো ছোটো MCQ কোশ্চেন এসে যায়, দ্যাট ফাস্টেনিং এর মধ্যে যে বোল্ট রিভেটিং যেটা আছে, রিভেটিং ইজ ফিক্সড জয়েন্ট অর flexible joint. So fastening is a fixed joint and welding also a fixed joint process. Flexible কোনটা না, যাকে আমরা ইজিলি যখন ইচ্ছা খুলতে পারি আবার লাগাতে পারি, দ্যাট ইজ আ ফ্লেক্সিবল জয়েন্ট। যেমন বোল্টিং, যে নাট আর বোল্টে টাইট করা থাকে, যখন আমরা নাটকে খুলে নেবো বোল্টকে আলাদা করে দেবো, দ্যাট ইজ আ ফ্লেক্সিবল জয়েন্ট। ওকে, সো fastening is riveting, nut, bolt, etc. দ্যাট ইজ ফাস্টেনিং প্রসেসের মধ্যে পড়ছে। নেক্সট এখানে অ্যাসেম্বলি থেকে আরও কিছু প্রসেস বেরিয়েছে, বাট তোদের সেগুলো সিলেবাসে নেই। যেমন ধর অ্যাসেম্বলি থেকে বেরিয়েছে হিট ট্রিটমেন্ট, মেটেরিয়াল হ্যান্ডলিং, ফিনিশিং, এগুলো লিখতে হবে না। তোদের মেনলি যেটা পড়তে হবে সেটা পুরোপুরি এই ছকের মধ্যে যতগুলো আছে সেটা পড়তে হবে। ওয়েল্ডিং পড়তে হবে, ফাস্টেনিং পড়তে হবে, নন কাটিংয়ের মধ্যে কাস্টিং ফর্মিং পড়তে হবে, আর চিপ ফর্মেশনের মধ্যে টার্নিং, মিলিং, ড্রিলিং পড়তে হবে। ওকে, so what is a casting? First heading there, casting. So casting কি না, কাস্টিং বা মেটাল কাস্টিং একটা সিম্পলি যাকে আমরা কাস্টিং বলছি, ইজ ইট বেসড অন দ্য প্রপার্টি অফ লিকুইড টু টেক আপ দ্য শেপ অফ দ্য ভেসেল হুইচ কন্টেন্স ইট। সো এক লাইনে লিখে রাখ, মেটাল কাস্টিং is based on the property of the metal, but liquid, property of the liquid to take up the shape of the vessel. ভেসেল মানে যেখানে আমরা ওটাকে রাখছি, কন্টেন করছি, of the vessel which contains it, যে কিনা ওকে ধারণ করে আছে, which contains it. ওকে, নেক্সট, সো যে ধারণ করছে তাকে আমরা এখানে নাম দিচ্ছি একটা মোল্ড। ওকে, সো এটা আপনি পরে আসবো। সো আগে একটা ছোট্ট পিকচার রাখছি, যেটা পুরো চ্যাপ্টারের মধ্যে সব কিছুর পুরো চ্যাপ্টারটাকে এখানে হোল্ড করবে একটা পিকচার দিয়ে। ওকে, সো পিকচারটা একটু ভালো করে এঁকে রাখ। এই পিকচারটা যে কোনো জায়গায় যে কোনো কাস্টিংয়ে আঁকতে হতে পারে। সো একটা স্কোয়ার আঁকবি, স্কোয়ারের মধ্যে মাঝখান থেকে একটা ড্যাশ লাইন দিয়ে দুটো পার্টে ভাগ করে নিবি। তার মানে হচ্ছে একটা আপার পার্ট, একটা ডাউন পার্ট। একটাকে বলা হয় কোপ, একটাকে বলা হয় ড্র্যাগ। ওপরের পার্টটাকে বলা হয় কোপ, COPE, নিচের পার্টটাকে বলা হয় ড্র্যাগ, ড্র্যাগ। সো আমি একটু কিছুক্ষণের জন্য একটা 3D ভিউ আঁকার চেষ্টা করছি। সো এই পার্টটা এরকম থাকে,
এরকম বক্স মতো থাকে। এরকম বক্স মতো থাকে। সো পুরো বক্সকে মানে দুটো এই লাইন বরাবর যদি সেকশন দিয়ে ডিভাইড করে দিস, ডিভাইড করে দিলে আর যে সেকশনাল ভিউটা দেখতে পাবি সেই সেকশনাল ভিউটা আমরা এখানে আঁকছি। সো এখানে থাকে পোরিন বেসিন, একে বলা হয় পোরিন বেসিন। মানে আমরা যে নর্মাল ঘরে যে বেসিন আছে সেই বেসিনের নাম অনুসারে এটাকে রাখা হয় পোরিন বেসিন। একটা মিটার সাইড করে এখানে জায়গা পাওয়া যাবে না। সো এখান থেকে একটা সরু পাইপের মতো একটা স্পেস নেমে গেছে, যেখান থেকে আমরা মোল্টেন মেটালটা উপর থেকে ঢালছি, বেসিনের মধ্যে দিয়ে এখানে পাইপের মধ্যে দিয়ে ফ্লো করছে, ফ্লো করে আমার নিচে আসছে। ওকে, দেন নিচে একটা পার্ট যে কিনা মেটালটা পড়ে এখানে গিয়ে জমা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গেটিং সিস্টেম। অ্যান্ড এখানে একটা আছে যেটা হচ্ছে রাইজার। সো এখন একটু হয়তো কনফিউশন হবে যে গেটিং সিস্টেম কি, রাইজার কি, সব করার পরে এক একটা প্রত্যেকটা পার্ট করতে হবে, সবগুলো কাস্টিংয়ের মধ্যে ইনক্লুডেড। ওকে, অ্যান্ড এখানে আছে তোর মোল্ড। ধর আমি যে শেপে আমি মেটালটাকে রাখতে চাই, আমি এরকম একটা শেপে মেটাল বানাতে চাই, আমার প্রোডাক্টটা এরকম শেপে বানাতে চাই। ওকে, সো এটা হচ্ছে আমার মোল্ড বা ক্যাভিটি। এটা হচ্ছে আমাদের ক্যাভিটি। সো আমার জাস্ট পেনের দিকে দেখ। সো প্রথমে মোল্টেন মেটাল, বড় মোল্টেন মেটাল আমরা এখানে ঢালি, এটা হচ্ছে বেসিন। সেই বেসিন থেকে মোল্টেন মেটালটা এখান থেকে যায়, পাইপের মধ্যে দিয়ে ফ্লো করে, ফ্লো করে এখানে গিয়ে জমা হয়। যখন জমা হতে হতে ভর্তি হয়ে যায় তখন মোল্টেন মেটালটা, যেহেতু লিকুইড, একদম লিকুইড ফর্মে থাকে, এখান থেকে ফ্লো হয়ে এখান দিয়ে যায়, এখান দিয়ে যায় ভর্তি হয়। ভর্তি হতে হতে অ্যাজ ওয়েল অ্যাজ যখন এখান থেকে যায় সেখানে এই মোল্ড ক্যাভিটির মধ্যে পড়ে, এটা হচ্ছে ক্যাভিটি যেখানে আমার মেন প্রোডাক্টটা তৈরি হবে। ওকে, এখানে গিয়ে পড়ে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা রাইজার, এটাকে বলা হয়, রাইজারের মধ্যে গিয়ে ভর্তি হতে থাকে। সো রাইজারের কি কাজ না, রাইজার হচ্ছে আমাদের একটা এক্সট্রা পোর্শন যেটা আমাদের হেল্প করে যে যখন মেটালটা এখানে পুরো ভর্তি হয়ে গেছে, এখানে পুরো মেটালটা ক্যাভিটির মধ্যে ভর্তি হয়ে গেছে, এবার ভর্তি হয়ে গিয়ে কী হবে, যখন ভর্তি হয়ে গেছে তখন আমরা এখানে এই বেসিনের উপরে পুরো মেটালটা চলে আসবে। একটা সময় কি হবে, ঢালতে ঢালতে এখানটা পুরো ওপর অব্দি মেটাল চলে আসবে, তার মানে আমরা বুঝে যাবো কি আমরা পুরো জিনিসটা, ক্যাভিটিটা পুরো মেটাল দ্বারা ভর্তি হয়ে গেছে ভিতরে। ওকে, সো যখন ভর্তি হয়ে গেছে এবার আমরা তাকে মেটাল ঢালা বন্ধ করে দেবো। সো আমরা তাকে নেক্সট স্টেপ, আমরা তাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখবো। সো ঠান্ডা হওয়ার সময় কি হবে, যখন মেটালটা লিকুইড থেকে সলিডে পরিণত হবে বা সলিডিফাই হবে তখন মেটালটা শ্রিঙ্কেজ করবে, মানে একটু সংকোচন হবে মেটালটার মধ্যে। ওকে, দ্যাট ইজ কল্ড সলিডিফিকেশন। টাইমের মধ্যে ভলিউম শ্রিঙ্কেজ ঘটে। ওকে, মানে ওর ভলিউমে রিডাকশান হবে। সো সাপোজ আমার যে আসল যে প্রোডাক্ট তৈরি হলো সেই প্রোডাক্টটা এখানে শ্রিঙ্কেজ ঘটে এরকম এরকম প্রোডাক্টটা তৈরি হলো, মানে একটু গ্যাপ রেখে তৈরি হলো। ওকে, এই জায়গাটায় মেটালের ঘাটতি ঘটে গেল। সো তখন কি আমরা আবার মেটাল ঢালবো না, তখন এক্সট্রা যে মেটালটা লাগবে এই যে এই পোর্শনটা গ্যাপ থেকে গেছে, এই পোর্শনটাকে ভরাট করার জন্য আবার যে মেটালটা লাগবে সেখানে তাকে প্রোভাইড করবে এই রাইজার। ওকে, সো রাইজার ইজ নাথিং বাট আ রিজার্ভার, মেটাল রিজার্ভার। ওকে, যে যখন আমাদের মেটালটা ঘাটতি থেকে যাচ্ছে তখন রাইজারটা সেই মেটালটা এখান থেকে নিয়ে এখানে আবার ও ক্যাভিটির মধ্যে পাঠিয়ে দেবে। যখন খালি হয়ে যাবে তখন রাইজার থেকে মেটাল আবার ক্যাভিটির মধ্যে গিয়ে চলে যাবে। সো আমার মেটালের ঘাটতিটা কমে যাবে। সো রাইজার ইজ নাথিং বাট আ রিজার্ভার ফর এক্সট্রা মেটাল প্রোভাইডার। ওকে, আর এই বেসিন হচ্ছে আমাদের
এটাকে বলা হয় বেসিন বা পোরিং বেসিন। পোরিং কথাটা হচ্ছে যে ঢালছি, তাকে বলা হচ্ছে পোরিং, দ্যাট ইজ কল্ড পোরিং বেসিন। অ্যান্ড দিস ইজ কল্ড গেটিং সিস্টেম। গেটিং সিস্টেম ওপরটাকে বলা হচ্ছে রাইজার, এটাকে বলা হচ্ছে মোল্ড ক্যাভিটি। মোল্ড ক্যাভিটি। ওকে, সো এটা দুটো পার্টে করা হয়। ওপরের পার্টটাকে বলা হয় কোপ, নিচের পার্টটাকে বলা হয় ড্র্যাগ। সো ওপরের হাফটা আলাদাভাবে বানানো হয়, ড্র্যাগ পার্টটা আলাদাভাবে বানানো হয়। সো যদি খুব বেস্ট হয় আমি কোনো একটা ভিডিও আমি পাঠিয়ে দেবো, যে ভিডিওটা ফলো করি, যেখানে কীভাবে পুরো কাস্টিং প্রসেস তৈরি করা হয়, বা যে কোনো একটা কাস্টিং প্রসেস যদি দিয়ে সার্চ করিস প্র্যাকটিক্যালি কী করে একটা স্যান্ড দিয়ে বানিয়ে তাকে ডিফারেন্ট এরকম শেপের পোরিং মেশিন বানানো হয়, রাইজার বানানো হয়, সো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি এখান থেকে জাস্ট 3D পার্টটা মুছে দিয়েছি। বল। একদম। একদম একদম একদম। এবার তোর মনে প্রশ্ন হতে পারে, তাহলে রাইজারে যখন সবাই যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তাহলে রাইজারের মধ্যে যে মেটালটা আছে সেও শক্ত হয়ে যেতে পারে। একদম। হ্যাঁ, সো তখন রাইজারে তাই জন্য ডিজাইনটা এমনই করা হয় যে পুরো মেটাল চারদিকে এরিয়াটা দেখ, চারদিকে এরিয়াটা অনেক বড় বড় এরিয়া, বাট রাইজারের এরিয়াটা এরকম একটা ছোট্ট শেপের এরিয়া। ওকে, এরকম একটা কনিক্যাল শেপের এরিয়া রাইজার বানানো হয়। সো রাইজারের এরিয়াটা আমরা ডিজাইন করতে হয়, তোদের সিলেবাসে আছে যে ডিজাইন অফ আ রাইজার। রাইজারকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে ওর মধ্যে যে মেটালটা স্টোর করা আছে সেই মেটালটা ঠান্ডা হতে নমিনাল যারা এখানে যে মেটালগুলো জমা আছে মোল্ড ক্যাভিটি বা গেটিং সিস্টেম তাদের থেকে বেশি টাইম নেবে। ওকে, সো ওটাকে বলা হয় সলিডিফিকেশন টাইম। এখানে একটা টার্ম আছে দ্যাট ইজ কল্ড সলিডিফিকেশন টার্ম, সলিডিফিকেশন টাইম। ওকে, দ্যাট ইজ সলিডিফিকেশন টাইম ফর mold is less than solidification time for riser. ওকে, মানে রাইজারের সলিডিফিকেশন টাইম বেশি, যার সলিডিফিকেশন টাইম বেশি সে তত টাইম বেশি নেবে ঠান্ডা হওয়ার জন্য। ওকে, মানে যদি আমার এক্সট্রা মেটেরিয়াল দরকার পড়ে, ব্যাস ব্যাস ব্যাস, এরিয়াটা বেশি। একদম, ব্যাস, তোর এখান থেকে একটা পার্ট মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তুই যে কোশ্চেনটা তোর মনে এসছে, এই কোশ্চেনটা একটা পুরো কাস্টিং একটা কোশ্চেন, যে কেন রাইজারের ডিজাইনটা এরকম করা হয়, এরকম বানানো হয়। ওকে, সো নেক্সট আই, আচ্ছা, কখনো কখনো শর্ট যদি এত ভালো করে যদি পিকচার আঁকার টাইম না পাস, শর্ট ফর্মে এরকম করে একটা পিকচার আঁকতে পারিস। দ্যাট ইজ, এরকম একটা স্কোয়ার বক্স আঁকবি, এখানে একটা পোরিং বেসিন, দ্যাট ইজ পাইপ দিয়ে এরকম গিয়ে এখানে একটা ছোট্ট এরকম এই শেপের দিয়ে এরকম চলে যাবি, দিয়ে এখানে একটা রাইজার দেখিয়ে দিবি। দেখো সেটা রাইজার, যে রাইজারটা একদম আপ টু ওপরের ফেস অবধি দেখাবি, কারণ রাইজার হচ্ছে যদি নিচের ফেস আপ টু ওপর ফেস যদি না দেখাই, মানে রাইজারটা কি কাজ করে, রাইজারটা স্টোর করে, প্লাস যদি কোনো এক্সট্রা মেটাল হয় সেই মেটালটা উপর দিয়ে বেরিয়ে আসে, সে আমরা বুঝতে পারি যে এক্সট্রা মেটাল ভর্তি হয়ে গেছে। মানে যখন উপর থেকে যখন এখান থেকে যখন মেটালটা ঢালছি, লিকুইড মেটাল ঢালছি, তখন ঢালতে ঢালতে পুরো মোল্ড ক্যাভিটির মধ্যে মেটাল পুরো ভর্তি হয়ে গেছে, সেটা ইন্ডিকেশন দেয় রাইজার, সেটা একটা কাজ করে। ওকে, সো রাইজারটা এরকমভাবে উপর দিকে আঁকতে পারিস, একে এখানে একটা জাস্ট মোল্ড ক্যাভিটি আমি দেখিয়ে দিবি। এরকম একটা বক্স করে দেখিয়ে দিবি। ওকে, বক্স করে দেখিয়ে দিবি, দ্যাট ইজ এখানে নাম দিয়ে দিবি, দ্যাট ইজ পোরিং বেসিন, দ্যাট ইজ গেটিং সিস্টেম, দ্যাট ইজ রাইজার, দ্যাট ইজ মোল্ড ক্যাভিটি। এই চারটে পার্ট, আরও অনেক পার্ট আছে, আমরা আস্তে আস্তে আসবো। ওকে, শর্ট ফর্ম এরকম দেখাতে পারিস, যদি স্পেসিফাইভাবে ওরকমভাবে না দেখাতে পারিস, মনে না থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের কাস্টিংয়ের জন্য, আচ্ছা একটা মিনিট, সো ফার্স্ট অফ অল আমাদের কাস্টিংয়ের জন্য মেন যা দরকার, দ্যাট ইজ কল প্যাটার্ন। একটা প্যাটার্ন দরকার, বা প্যাটার্নটাকে বলা হয় রিপ্লিকা। ওকে, মানে কেমন বলবো, কখনো বালির মধ্যে কোনো কিছু যদি কোনো ছাঁচ বানাতে হয়, বা আমাদের ঘরে যেমন আগে যে, বা যে কোনো দোকানে যে যখন সন্দেশ বানানো হয়, ডিফারেন্ট টাইপের সন্দেশ,
তার একটা ছাঁচ আছে, সেই ছাঁচে একদম একদম ছাপের হ্যাঁ 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 ছাপের যে সন্দেশগুলো হয়, ধর এরকম একটা ছাপের সন্দেশ, তার উপর আমরা কি করি, যে মেটালটা আছে সেই মেটালটাকে, যে আমরা নারকেল যেটা আছে সেটাকে একদম গরম করে, একদম খুব গরম অবস্থায় তাকে এর উপরে গোল অবস্থায় আমরা চেপে ধরি একদম। সেই তারপরে আস্তে আস্তে সেই ওর চাপে প্রেসারের জন্য এই ওর এই ফেসটা ওর শেপটা ধারণ করে নেয়। সো দিস ইজ কল্ড প্যাটার্ন। ওই ছাপটা হচ্ছে প্যাটার্ন। ওকে, আর এটা হচ্ছে আমাদের মেটালটা। সো এটা কাস্টিং এর মধ্যে পড়ছে না, কারণ এটা লিকুইড আকারে থাকছে না, এটা একটা সেমি লিকুইড আকারে থাকছে, বাট দিস ইজ ওয়ান টাইপ অফ প্যাটার্নের উদাহরণ, প্যাটার্ন বোঝানোর জন্য বললাম। ওকে, ঠিক তেমন আমরা এরকম দুটো পাত্র নিই। ওকে, দুটো একটাকে বলা হয় কোপ, একটাকে বলা হয় ড্র্যাগ। আমি এবার জাস্ট আলাদা করে দেখাচ্ছি। একটাকে বলা হয় কোপ, একটাকে বলা হয় ড্র্যাগ। সো এটা হচ্ছে কোপ পার্ট, এটা হচ্ছে ড্র্যাগ পার্ট। সো সাপোজ আমি এটা রেক্টেঙ্গুলার আকারে আমি একটা প্রোডাক্ট বানাবো। সো এখানে একটা গর্ত করব। সাপোজ একটু ভালো করে বুঝবি, আমি এটা 10 বাই 10 এটা 10, এটা 10, আর এইটা 10। 10 বাই 10 বাই 10 একটা প্রোডাক্ট বানাতে চাই, পুরো একটা কিউব প্রোডাক্ট বানাতে চাই। সো আমি এখানে যে আহ, জিনিসটা পুরো জিনিসটা স্যান্ড দিয়ে ভর্তি, এটা হচ্ছে পুরো মোল্ডিং স্যান্ড দিয়ে ভর্তি, এই পার্টটা পুরো মোল্ডিং স্যান্ড দিয়ে ভর্তি। ওকে, মানে এতটা দেব তো পুরো মোল্ডিং স্যান্ড দিয়ে ভর্তি। স্যান্ড মানে মানে বালি, পুরো একদম একটা স্পেশাল টাইপ অফ বালি আছে, মানে বালি আর কাদার মিশ্রণ, সেটা দিয়ে পুরো ভর্তি। সো সেখানে আমি আমরা একটা ছাঁচ বসিয়ে একটা গর্ত সৃষ্টি করব, একটা গ্যাপ ক্রিয়েট করব। সেই গ্যাপটা কত হবে না, সেই গ্যাপটা হবে এটা 10, এই লেন্থ বরাবর এটাও 10, বাট এই হাইটটা 5 mm। তাহলে বাকি 5 কোথায় না, বাকি 5 থাকবে এইখানে ড্র্যাগ পার্টে। এটা হচ্ছে বাকি 5, আর এখানে এই লেন্থটাও 10, এই লেন্থটা 10। সো যখন আর এটা পুরোপুরি সেম মোল্ডিং স্যান্ডে ভর্তি করা থাকবে ড্র্যাগ পার্টটাও, এই ড্র্যাগ পার্টটাও পুরো মোল্ডিং স্যান্ড দিয়ে ভর্তি করা আছে। ওকে, তার মাঝখানে আমি চেপে ধরে একটা, যেমন আমরা সন্দেশটাকে চেপে ধরছি প্যাটার্নের মধ্যে, ঠিক তেমন মোল্ডিং স্যান্ডের মধ্যে আমি একটা 5 বাই 10 বাই 10 একটা কিউবকে চেপে বসিয়ে দিচ্ছি। 5 মিনিট অবধি ডেপ থেকে বসাচ্ছি, আর সেম ড্র্যাগ পার্টেকেও চেপে বসাচ্ছি। তাহলে 5 মিনিট একটা গর্ত তৈরি হলো 10 বাই 10 এরিয়ার। ওকে, নেক্সট কি করছি, এই পার্টটাকে নিয়ে গিয়ে এর উপরে আমরা চাপিয়ে দিচ্ছি। ওকে, তখন এটা হচ্ছে আমাদের, এটা ছিল আমাদের কোপ, আর এটা ছিল আমাদের ড্র্যাগ। সো ড্র্যাগের ওপর জাস্ট কোপকে রেখে দিচ্ছি, দ্যাট ইজ কোপ। তার উপর আমি গিয়ে ড্র্যাগকে রাখছি, এই সরি ড্র্যাগের ওপর কোপকে রাখছি। ক্লিয়ার? তাহলে আমি যদি জাস্ট একটা ওভারঅল আইডিয়া ভেতর থেকে যদি দেখি, সাপোজ ধর আমি বাড়ি থেকে কি সেটা ভেতর থেকে দেখতে পাচ্ছি, মানে সরি ভেতরে কি সেটা বাড়ি থেকে দেখতে পাচ্ছি। সো ভেতরে ধর এরকম উপরের 5 mm এর গ্যাপ, 5 mm এর মিটার ক্যাভিটি, এটা 10, আর নিচে ড্র্যাগের মধ্যেও 5, তাহলে টোটাল 10 তৈরি হলো, এটাও 10। ওকে, আর যেটা ইমাজিন করতে পারছি না সেটা হচ্ছে এরকম লেন্থ, এটা ওপরটা 10। সো দুটো মিলে একটা 10 mm এর একটা কিউবের গ্যাপ তৈরি করলো। ওকে, গ্যাপ তৈরি করার পর খুলে আমরা ওখান থেকে প্যাটার্নটাকে বার করে নিই। ওকে, পুরো প্যাটার্নটাকে বার করে নিলে ওখানে একটা পুরো 10 বাই 10 বাই 10 একটা গ্যাপ তৈরি হলো। এবার তার উপর আমরা এখানে ধর একটা হোল করা থাকবে, যে হোলটা পুরোপুরি কানেক্ট থাকবে এরকমভাবে এইখানে, সেই মেটালটা গিয়ে পুরো এই ক্যাভিটির মধ্যে গিয়ে জমা হবে। যে ক্যাভিটির মধ্যে 10 বাই 10 বাই 10 একটা মোল্ড
তৈরি হবে। ওকে, বা প্যাটার্ন না, মানে ওই প্যাটার্নের জায়গায় একটা মোল্ড তৈরি হবে বা প্রোডাক্ট তৈরি হবে। সো প্যাটার্ন হচ্ছে একটা রেপ্লিকা, যেটা আমরা আসলে বানাতে চাই, তার একটা ওভারঅল শেপের একটা উডের বানানো একটা প্যাটার্ন, বা মেটালে বানানো একটা প্যাটার্ন, বা কখনো কখনো মোমের বানানো একটা প্যাটার্ন। সো মোমের কেন বানানো হয়, বা প্লাস্টিকের বা আলাদা সিমেন্টের কেন বানানো হয়? সো এমন এমন কিছু কিছু ক্রিটিক্যাল শেপের আমাদের কাস্টিং ডিজাইন করতে হয়, যেমন ধর টারবাইনের ব্লেড, ওকে, সেটাও অনেক সময় কাস্টিং দিয়ে বানানো হয়। সো বা আরও কিছু ক্রিটিক্যাল শেপের কোনো ডিজাইন করতে হবে। সো সেই ক্ষেত্রে আমি যখন ওই কোপ বা ড্র্যাগ পার্ট থেকে প্যাটার্নটাকে তুলে বার করতে চাই, তখন ওখান থেকে পুরো বালিগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে যাবে। ওকে, কখনো বালি নিয়ে যদি কখনো কোনো ডিজাইন করে থাকিস, দেখবি যখন ডিজাইন করার পর তখন হাতটা যখন তুলে দিবি, সেই বালিগুলো ঝরে ঝরে পড়ে যাবে। ওকে, সেই ক্যাভিটি থাকবে না, সেখান থেকে ঝরে ঝরে পড়ে ওই ক্যাভিটির কিছু অংশ ভরাট করে দেবে। ঠিক তেমন কোপ আর ড্র্যাগ পার্ট থেকে যখন আমি প্যাটার্নটাকে উইথড্র করে নেবো, উইথড্র করলে তবেই তো ক্যাপটা সৃষ্টি হবে। এই কোপ অ্যান্ড ড্র্যাগ পার্ট থেকে যখন প্যাটার্নটাকে উইথড্র করে নেবো, উইথড্র করে নেওয়ার পর ওই জায়গাটায় এতটাই ক্রিটিক্যাল শেপ, সাপোজ এরকম একটা ক্রিটিক্যাল শেপের কোনো একটা প্রোডাক্ট প্যাটার্ন আছে। ওকে, এই প্যাটার্নটা যদি তুলে নিতে চাই, সো এই যে কার্ভেচার পয়েন্টগুলো আছে, এই কার্ভেচার পয়েন্ট থেকে যে মোল্ডগুলো আছে, সেগুলো ঝরে ঝরে পড়ে কার্ভেচারটাকে নষ্ট করে দেবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটা ওয়্যাক্স প্যাটার্ন ইউজ করি। ওয়্যাক্স প্যাটার্ন মানে প্যাটার্নটাকে আমরা বার করি না, বার না করে ওই কোপ অ্যান্ড ড্র্যাগের মাঝখানে প্যাটার্নটাকে রেখে দিই, দিয়ে ওপর থেকে একটা মোল্টের মেটাল ঢালি, যে লোহা হোক, যে কোনো মোল্টের মেটাল হোক, অ্যালুমিনিয়াম হোক, যে মোল্টের মেটাল ঢালি, সেই মোল্টের মেটালটা যাওয়ার সময় এই ওয়াক্সটাকে পুরো একদম গরমে পুরো গলিয়ে দেবে। ওকে, গলিয়ে ওর জায়গাটা আমার মোল্টের মেটালটা নিয়ে নেবে। ওকে, তাহলে আমাকে প্যাটার্নটাকে বার করে আনতে হলো না, এবং আমার কোনো মোল্ডেরও ক্ষতি হলো না, আমার কোনো প্যাটার্নটা আবার ইউজ করতে পারবো না, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট আমার যে মেন খাটনি, প্যাটার্নটাকে দুবার বানাতে হচ্ছে না, মানে মোল্ড ক্যাভিটিটাকে দুবার বানাতে হচ্ছে না। ওকে, দ্যাট ইজ আ এক্সাম্পল অফ ওয়াক্স প্যাটার্ন। ওয়াক্স প্যাটার্নে কি কাজ? ওকে, বা নর্মাল প্রোডাকশনের ক্ষেত্রে আমরা উডের প্যাটার্ন বা মেটালের প্যাটার্ন বানিয়ে থাকি। দ্যাট ইজ এ ইউজ অফ প্যাটার্ন। বলো এত কোনো ডাউট থাকলে। ক্লিয়ার তো? একদম 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 ওয়্যাক্স প্যাটার্নটা ওই জন্যই, যেখানে আমরা খুব ক্রিটিক্যাল কোনো কম্পোনেন্ট আছে, যেটা আমরা ইজিলি তাকে বার করতে গেলে সেই কোনো কার্ভেচারগুলো, সেখানে বালিগুলো ভেঙে পড়ে যেতে পারে, সেই জায়গায় আমরা ওয়্যাক্স প্যাটার্ন ইউজ করি। আচ্ছা, নেক্সট আর একটা পয়েন্ট এখান থেকে মনে রাখিস, যে প্যাটার্ন যখন আমরা বানাই, আমরা ধর এরকম একটা শ্যাফট দরকার, তার কারণে একটা ওপরে একটা এরকম স্কোয়ার হোল দরকার, স্কোয়ার শেপের একটা দরকার। আমরা এরকম একটা মেটাল তৈরি করতে হবে কাস্টিং দ্বারা। ওকে, ওকে, ঠিক আছে, বানাবো আমরা এরকম শেপে বানানো, কোনো অসুবিধা নেই, বানিয়ে দেবো। বাট এটা হচ্ছে আমাদের অরিজিনাল যেটা চাই তার ডাইমেনশন, অরিজিনাল প্রোডাক্ট, যার এটার ডায়ামিটার সাপোজ 50 mm। ওকে, এখান থেকে এটার লেন্থ 20 mm, এখান থেকে এটার লেন্থ 10 mm, অ্যান্ড এখান থেকে এটার লেন্থ সেম অ্যাজ 20 mm, আবার এখান থেকে ডায়াটা সেম অ্যাজ 50 mm। এরকম একটা শেপের আমাকে জিনিস বানিয়ে দিতে হবে বাই কাস্টিংয়ে। ওকে, সো আমরা যখন প্যাটার্নটা বানাবো, মানে এর রেপ্লিকাটা বানাবো, ওই জায়গাটায় মোল্ড ক্যাভিটি বা গ্যাপ সৃষ্টি করার জন্য, সেই যখন প্যাটার্নটা বানাবো, সেটা কত বানাবো না, এই 50-এর জায়গায় বানাবো 52 mm। ওকে, এখানে যে স্কোয়ার রেক্টেঙ্গুলার বক্সটা হবে, সেই বক্সটা বানাবো সেই বক্সটা বানাবো 12 mm। এটা ডিস্টেন্সে রাখবো 22 mm, এই ডিস্টেন্সে রাখবো 22 mm, আর এটা রাখবো 52 mm, 52 mm। কেন কেন স্যার আমি 2 মিটার করে সব জায়গায় বেশি রাখছি, এক্সট্রা মিটার কেন খরচ করছি? কারণ কারণ আমি যদি যে প্রোডাক্টটা পাবো, সেই প্রোডাক্টটা খুব স্মুথ প্রোডাক্ট পাবো না। ওকে, সেই প্রোডাক্টটাকে বার করে নিয়ে আমাকে তার একটা ফিনিশিং, সুপার সারফেস ফিনিশ দিতে হবে। সো সারফেস ফিনিশ মানে তাকে আমাকে এখানে একটা মেশিনিং করতে হবে, এখান থেকে 1 মিলিমিটার রিডিউস করতে হবে মেশিনিং করে। ওকে, এখানে 1 মিলিমিটার রিডিউস করতে হবে, এরকম করে আমাকে একটা সারফেস ফিনিশ দিতে হবে। কারণ কাস্টিং প্রোডাক্টের পর যেটা তৈরি হয়, সেটা একটা রাফ সারফেস তৈরি হয়। ওকে, সেটা কখনো স্মুথ হয় না।
একদম একদম কর্নার প্রচন্ড ভালো করে আরো মেশিনিং করতে হবে। কর্নার প্রচন্ড নাহলে কোনো 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 ছোটো কোনো পার্টিকেল এক্সট্রা বেরিয়ে আসতে পারে। ওকে, সো এক্সাম্পল স্বরূপ তোরা এক্সাম্পল স্বরূপ একটা খুব রাফ এক্সাম্পল আমার মনে পড়ছে যে নর্মাল যেমন আমার ঘরে অ্যালুমিনিয়ামের সসপেন হয় না, সসপেন দেখবি সসপেনের যে হাতলটা আছে, সেই হাতলটা হচ্ছে মেড অফ কাস্টিং। সো যদি কখন হাতলটা ধরে দেখবি হাতলটা একদম রাফ সারফেস থাকে, জাস্ট একটা মানে দেখলেই বুঝতে পারবি ওটা কোনো ফিনিশিং করা নেই, রাফ সারফেস, জাস্ট ওখানে টাইট করে এখানে সসপেনের সাথে বোল্টিং করে জয়েন করা থাকে, এখানে জয়েন করা থাকে। সো এই পার্টটা হচ্ছে কাস্টিং প্রোডাক্ট, যদি কখনো থাকে হাত দিয়ে দেখবি এই পার্টটা হচ্ছে কাস্টিং প্রোডাক্ট, যেটা রাফ সারফেস দেখি মনে হচ্ছে একটা জাস্ট মেটালগুলো এবড়ো হয়ে জমে আছে। ওকে, সো দ্যাট ইজ তার কারণ হচ্ছে আমরা এটাকে নিয়ে এসে আরও 1 মিনিটে যদি সারফেস ফিনিশ করি তাহলে সেটা স্মুথ সারফেস ফিনিশ তৈরি হবে। ওকে, সো তার জন্য আমাকে যে প্রোডাক্ট ডাইমেনশন দরকার তার থেকে আমরা 2 মিলিমিটার এক্সট্রা রাখি। ওকে, দ্যাট ইজ আ মেন রিজন। আরেকটা রিজন কি, আরেকটা রিজন হচ্ছে যে মেটালটা যখন ঠান্ডা হবে, সেই ঠান্ডা হওয়ার পর তার যে ডাইমেনশন আছে তখন ঠান্ডা হয়ে বেরিয়ে আসার পর তাতে কিছু শ্রিঙ্কেজ ঘটবে, ভলিউম শ্রিঙ্কেজ ঘটবে। সো আমি যদি চাই 50/50 mm এর কোনো প্রোডাক্ট তৈরি করতে, সেই ক্ষেত্রে ও শ্রিঙ্কেজ হওয়ার পর মেবি 49/49.5 তৈরি হতে পারে। সো যদি 5.5 যে শ্রিঙ্কেজ ঘটছে সেই শ্রিঙ্কেজটা কাটানোর জন্য আমি একটু এক্সট্রা মেটাল দিয়ে রাখছি আগে থেকে। ওকে, সেটা একটা কারণ হতে পারে প্যাটার্নটার মধ্যে এক্সট্রা ডাইমেনশন দেওয়ার। ওকে, সো দ্যাট ইজ প্যাটার্নকে আমরা কেন এক্সট্রা ডাইমেনশন দিয়ে রাখি। সো দ্যাট ইজ একটা ওভারঅল আইডিয়া দিলাম। সো নেক্সট হেডিং দে। আচ্ছা, একটা মিনিট। ওকে, সো নেক্সট হেডিং দে, ফ্লাস্ক। আচ্ছা, ফ্লাস্কে আগে লেখ পার্টস ইনভলভ ইন কাস্টিং প্রসেস। এটা লিখলাম, পার্টস ইনভলভ ইন কাস্টিং প্রসেস। কী কী পার্টস আমরা ইউজ করি কাস্টিং প্রসেস করার জন্য। সো ফার্স্ট ওয়ান কি, ফ্লাস্ক। সেকেন্ড ওয়ান ড্র্যাগ, যেটা বললাম। থার্ড ওয়ান কোক। ফোর্থ ওয়ান চিক, CHEEK, চিক। চিকটা হচ্ছে স্পেশাল টাইপ, যেখানে আমরা তিনটে পিস দ্বারা মোল্ডিং ইউজ করি সেটা। 5 নম্বর পার্ট হচ্ছে পার্টিং লাইন, যেটা ডট ডট লাইন দেখালাম, দ্যাট ইজ এ পার্টিং লাইন। নাম্বার 6 হচ্ছে কোর। কোরটা আমি পরে আসছি, ওটা স্পেশাল টাইপ অফ, সব জায়গায় কোরটা ইউজ করা হয় না। 7 নম্বর হচ্ছে পোরিং বেসিন। পোরিং বেসিন হচ্ছে একদম খুব সিম্পল উদাহরণ যদি মনে করতে চাস, যে আমাদের ঘরে মা যেমন ইউজ করে, যে কোনো চোঙা আকৃতির কিছু নিয়ে, ফানেল নিয়ে যে অয়েল ঢালে। ওকে, যখন অয়েল ফানেলটা নিয়ে কোনো বোতলের মধ্যে রেখে অয়েলটা ঢালে, ঠিক তেমন যে চোঙা আকৃতির বা ফানেল আকৃতির যেটা থাকে, দ্যাট ইজ আ পোরিং বেসিন, যেটা আমরা কাস্টিংয়ে পোরিং বেসিন নাম দিচ্ছি। দ্যাট ইজ নাথিং বাট আ ফানেল। ওকে, নেক্সট স্ক্রু। স্ক্রু মানে হচ্ছে যে পাইপটার মধ্যে দিয়ে যখন মেটালটা পাস করছে। ওকে, দ্যাট ইজ এ স্ক্রু। নাম্বার 9 রানার। রানার মানে হচ্ছে এই পার্টটা, যখন যখন এটা